কেশবপুর গ্রামের এক দরিদ্র বৃদ্ধ নাম সোলাইমান তার একমাত্র মেয়ে মারিয়ার সাথে বসবাস করত। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তারা চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছিল। একদিন গ্রামের জমিদার ধনাঢ্য রহমান তাদের বাড়িতে এসে বলল, আমি তোমাকে বছরের পর বছর ধরে ঋণ দিয়েছি, কিন্তু তুমি এক পয়সাও ফেরত দাওনি। আজ আমার টাকা চাই, না হলে আমি তোমাদের সবাইকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। দয়া করে আর দুদিনের সময় দিন জমিদার সাহেব। কাল আমার ছেলে শাকিল শহর থেকে ফিরছে। সে ফিরলেই আমি তাকে সবার আগে আপনার কাছে পাঠাবো, আর সে আপনার সব টাকা শোধ করে দেবে। আপনি এত বছর ধৈর্য ধরেছেন, আর মাত্র দুদিন অপেক্ষা করতে পারবেন না? আমি হাত জোর করে মিনতি করছি, আমার অসহায়ত্বটা বুঝুন। ঠিক আছে, আমি তোমাকে আরও দুদিনের সময় দিচ্ছি। যদি দুদিনের মধ্যে আমার টাকা ফেরত না পাই, তাহলে আমি তোমাদের সব জিনিসপত্র বাইরে ফেলে দেব এবং তোমাদেরও এই গ্রাম থেকে বের করে দেব। এই কথা বলে জমিদার চলে গেল। তখন মারিয়া তার বাবাকে বলল, আব্বা, শাকিল ভাইয়া কি দুদিনের মধ্যে আসবে? যদি এবারও ভাইয়া না আসে, জমিদার তো আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে। এবার তিনি আমাদের কোনো কথাই শুনবেন না। আজ দেখলেন না তিনি কত রেগেছিলেন? তিনি তো আজই আমাদের বের করে দিতেন। সোলাইমান তার মেয়েকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না বেটি, শাকিল বলেছে সে অবশ্যই আসবে এবং সে টাকার ব্যবস্থাও করে ফেলেছে। সে ফিরলেই জমিদারের সব টাকা ফিরিয়ে দেব, তখন আর চিন্তা করার কিছু থাকবে না। দুদিন এভাবেই কেটে গেল, কিন্তু শাকিল এলো না। বাবা ও মেয়ে দুজনেই শাকিলের অপেক্ষায় ছিল। তারপর একজন লোক সোলাইমানের বাড়িতে এসে বলল, আরে সোলেমান, সর্বনাশ হয়ে গেছে। তোমার ছেলে যে কারখানায় কাজ করত, সেই কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। কারখানায় কাজ করা সব লোকই খুব বাজেভাবে পুড়ে গেছে, আর খবর পাওয়া গেছে যে কেউ বেঁচে নেই। তোমার ছেলেও তো এই কারখানায় কাজ করত। এই কথা শুনে সোলাইমানের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল, আর সে হাও মাও করে কাঁদতে লাগল। হে আল্লাহ, এ তুমি কি করলে? এখন আমার আর আমার মেয়ের কি হবে? আমরা কিভাবে বাঁচব? এভাবেই আরো দুদিন কেটে গেল। তাদের গ্রামে একজন লোক একটা স্যুটকেস নিয়ে এলো। সেই সময় জমিদারও ওখান দিয়ে যাচ্ছিলেন। আরে ভাই সাহেব, একটু শুনবেন? সোলাইমান সাহেবের বাড়ি কোথায়? আপনি কি আমাকে বলতে পারবেন? তুমি কে আর কোথা থেকে এসেছো? তোমাকে তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। আপনি তো জানেনই যে সোলাইমান সাহেবের ছেলে কারখানার আগুনে মারা গেছেন। তিনি এত বছর ধরে কঠোর পরিশ্রম করে অনেক টাকা জমিয়েছিলেন, সেসব নিয়েই তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল, যার কারণে এখন কারখানার মালিক তার পরিবারের জন্য টাকা পাঠিয়েছেন। আমি সেই টাকা তার বাবা সোলাইমান সাহেবকে দিতে এসেছি। এই কথা শুনে জমিদারের মনে লোভ জাগল, আর সে ভাবল, কেননা আমি একে বলি যে আমি সুলাইমান, আর ওর কাছ থেকে সব টাকা নিয়ে নিই। এমনিতেও সুলাইমান আমার কাছ থেকে ঋণ নিয়েছে, সে নিজে তো আমাকে টাকা শোধ করতে পারবে না। আমি ওর কাছ থেকেই টাকা নিয়ে নিই, এতে আমার ঋণের টাকাও আদায় হয়ে যাবে আর আমার কাজও হয়ে যাবে। কিন্তু এর জন্য আমাকে ওকে এখান থেকে তাড়াতে হবে। আরে ভাই, তুমি একদম সঠিক লোকের কাছে এসেছো। আমি সুলাইমান, আর যার কথা তুমি বলছো সে আমারই ছেলে ছিল। আহা, ভালো হলো ভাই সাহেব, আপনি আমাকে এখানেই পেয়ে গেলেন। না হলে আমাকে সারা গ্রামে কোথায় কোথায় যে ঘুরতে হতো। এই নিন আপনার আমানত, এবার আমি চলি। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল, আর জমিদার স্যুটকেসটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। যেমনই সে স্যুটকেসটা খুলল, দেখল তার মধ্যে প্রচুর টাকা। জমিদার এটা দেখে খুব খুশি হলো। এদিকে সোলাইমান মারিয়াকে বলল, বেটি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এখন আমাদের জীবন কিভাবে চলবে? আমরা তো পুরোপুরি শাকিলের উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু জানি না আল্লাহ এটা কী ধরনের পরীক্ষা নিচ্ছেন। শাকিলই তো আমাদের ভরসা ছিল, আল্লাহ তাকেও আমাদের কাছ থেকে কেড়ে নিলেন। আল্লাহ এত কঠোর হৃদয়ের কিভাবে হতে পারেন? কখনো কখনো মনে হয় আল্লাহ বলে কিছু নেই। যদি থাকতেন তাহলে আমাদের সাথে এত কিছু ঘটত না, অথচ আমরা কখনো কারোর খারাপও চাইনি। আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার কাজে হাত বাড়াবো। আমরা কিছু একটা করে জমিদারের ঋণ শোধ করে দেব। আপনি চিন্তা করবেন না, না হলে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে। মারিয়া অন্যের বাড়িতে কাজ করতে লাগলো, আর রান্না করার কাজও করতে লাগলো। এভাবেই কিছুদিন কেটে গেল।
গেল। একদিন মারিয়া জমিদারের কুয়ো থেকে জল আনতে গেল, আর সেই দিনই জমিদারের বন্ধুর ছেলে রফিক জমিদারের বাড়িতে এলো। তখনই তার নজর মারিয়ার ওপর পড়ল। মারিয়াকে দেখে সে তাকে পছন্দ করতে লাগলো। তারপর সে ভেতরে চলে গেল। রফিক সালাম দিয়ে বলল, চাচা, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি আপনার বন্ধু দৌলত খানের ছেলে। আমার নাম রফিক। আরে ব্যাটার রফিক, তুমি কত বড় হয়ে গেছো! তোমাকে যখন শেষবার দেখেছিলাম তখন তুমি অনেক ছোট ছিলে, তাই চিনতে পারিনি। বলো বেটা, কি মনে করে এসেছো? আসলে চাচা, আব্বা আমাকে এখানে একটা জমির চুক্তি করার জন্য পাঠিয়েছিলেন। সেই জমিটা দেখতেই আমি এসেছি। এই বিষয়ে আপনার সাথে একটু কথাও বলতে চেয়েছিলাম। তাহলে তুমি এখন তোমার আব্বার ব্যবসাও সামলাতে শুরু করে দিয়েছো? হ্যাঁ চাচা, কিছুটা আমিও দেখি। এখন আব্বার বয়স হয়েছে বলে তিনি বেশি কাজ করতে পারেন না, তাই এখন আমাকেই করতে হয়। এটা তো খুব ভালো কথা বেটা। চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। আসলে আমি যখন আসছিলাম তখন কুয়োর পাশে একটা মেয়েকে দেখেছিলাম। আপনি কি বলতে পারবেন সেই মেয়েটি কে? মেয়ে? কোন মেয়ে? আপনার বাড়ির সামনে যে কুয়া আছে, সেই কুয়োয় আমি একটা মেয়েকে জল ভরতে দেখেছিলাম। আপনি কি বলতে পারবেন সে কে? দাঁড়াও রফিক বেটা, তুমি চা খাও, ততক্ষণে আমি দেখে আসছি। জমিদার বাইরে গিয়ে কুয়োর দিকে তাকালো। দেখল কুয়োয় তার নিজের মেয়ে রাবেয়া জল ভরছে। মারিয়া তখন সেখান থেকে চলে গিয়েছিল। আরে রফিক বেটা, তুমি যে মেয়ের কথা জিজ্ঞাসা করছো সে আমারই মেয়ে। ঠিক আছে চাচা, আমি ভেবেছিলাম কে। বাদ দিন, আপনি বলুন, আপনি কেমন আছেন? রফিক কথা ঘুরিয়ে দিল, কিন্তু জমিদারের মনে সন্দেহ জাগল। আমার মনে হয় রফিক বাবুকে আমার মেয়ে পছন্দ হয়েছে। এটা তো খুব ভালো কথা। যদি আমার মেয়ে রাবেয়া এত বড় পরিবারে যায় তাহলে তার ভাগ্যই উজ্জ্বল হয়ে যাবে। এত ধনী লোক আমি আর কোথাও পাব না। এটা ভেবে জমিদার মনে মনে খুব খুশি হল। আচ্ছা চাচা, আমি এখন চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। না না বেটা, এক দুদিন থেকে যাও। গ্রামের তাজা বাতাসেও একটু থাকো। শহরে তো রোজই থাকো। আমাদেরও একটু সুযোগ দাও তোমার খাতিরদারি করার। চাচা, এবার নয়, পরের বার যখন আসব তখন অবশ্যই থাকব। এই কথা বলে রফিক সেখান থেকে চলে গেল, আর বাড়ি গিয়ে ভয়ে ভয়ে তার বাবাকে বলল, আব্বা, আমি গ্রামে একটা মেয়েকে দেখেছি। আমার সে মেয়েটিকে খুব পছন্দ হয়েছে, আর আমি তাকেই বিয়ে করতে চাই। তার বাবা জিজ্ঞাসা করলেন, আরে বেটা, তুমি কোন মেয়ের কথা বলছো? আব্বা, আপনার যে গ্রামের বন্ধু আছেন, যার বাড়িতে আপনি আমাকে আজ পাঠিয়েছিলেন, তারই মেয়েকে আমি বিয়ে করতে চাই। তার বাবা বললেন, আরে বাহ, এটা তো ভালো কথা বেটা। সে তো আমার খুব ভালো বন্ধু। সে একদমই না করবে না। আমি কালই তার কাছে গিয়ে বিয়ের কথা বলবো। সেও এটা শুনে খুব খুশি হবে। পরের দিন রফিকের বাবা এবং রফিক জমিদারের বাড়িতে এলেন। আরে আমার বন্ধু দৌলত খান, অনেকদিন পর আজ দেখা হচ্ছে। তুমি তো অনেক বড় লোক হয়ে গেছো ইয়ার। মনে আছে আমরা দুজনে একসাথে ব্যবসা শুরু করেছিলাম? আজ তুমি কোথায় থেকে কোথায় পৌঁছে গেছো। আজ তুমি আমাকে খুব খুশি করেছো যে তুমি তোমার পুরো পরিবার নিয়ে আমার বাড়িতে এসেছো। তোমাকে দেখে আমি খুব খুশি। আরে ইয়ার, রফিকের কারণে আমাদের এখন আসতে হলো। আসলে রফিকের তোমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, আর সে তাকে বিয়ে করতে চায়। সেই কথা বলতে আমরা এখানে এসেছি। হ্যাঁ দৌলত খান, এটা তো খুব ভালো কথা। তুমি আজ আমার মনটা খুশি করে দিলে। আমাদের বন্ধুত্ব আজ আত্মীয়তায় পরিণত হতে চলেছে। এর চেয়ে খুশির কথা আমার জন্য আর কি হতে পারে? চলো, এখন তোমার মেয়েকে ডাকো। তাকে আমরা বহু বছর দেখিনি। যখন তাকে দেখেছিলাম তখন তো সে মাত্র 5 বছরের ছিল। তখন জমিদার তার মেয়েকে ডাকলেন এবং বললেন, আরে বেটি, রাবেয়া, একটু এখানে এসো তো। যেমনই রাবেয়া ভেতরে এলো, রফিক তাকে দেখে হতবাক হয়ে গেল এবং বলল, আরে চাচা, যাকে আমি সেদিন দেখেছিলাম, এই মেয়েটি সে নয়। সেই মেয়েটি অন্য কেউ ছিল। এ কি বলছো তুমি রফিক বাবু? আপনি সেদিন যাকে দেখেছিলেন এই মেয়েটিই সে। ভালো করে দেখুন, হয়তো আপনি ভুলে গেছেন। এই মেয়েটি সেদিন কুয়োর পাশে দাঁড়িয়েছিল। না না চাচা, আমার ভালো করে মনে আছে, এই মেয়েটি সে নয়। এই কথা শুনে জমিদার চিন্তায় পড়ে গেল। কোথাও রফিক বাবু দরিদ্র সোলাইমানের মেয়ে মারিয়াকে তো দেখেননি। সেদিন কিছুক্ষণ আগে ওখানেই সে জল ভরতে এসেছিল। আর হয়তো রফিকবাবু তারই কথা বলছেন। না না, আমি এমনটা কিছুতেই হতে দেব না।
আমাকে কিছুতেই সুলাইমান আর তার মেয়েকে এই গ্রাম থেকে তাড়াতে হবে। রফিকবাবু তাকে গ্রামে গিয়ে খুঁজে বের করার আগেই। ঠিক আছে রফিক বেটা, যদি এমন কথা হয় তাহলে আমি নিজেই সেই মেয়েটিকে তোমার জন্য খুঁজে আনব, তুমি চিন্তা করো না। রফিক, তুমি এ কি কথা বলছো? আমরা তো তোমার কথাতেই এখানে এসেছিলাম। তুমিই বলেছিলে যে তোমার এদের মেয়েকে পছন্দ হয়েছে। আর সত্যি বলতে কি, আমারও রাবেয়াকে খুব পছন্দ হয়েছে। এখন তুমি কোন মেয়ের কথা বলছো এটা বুঝতে পারছি না। আমাদের তো এই মেয়েটিকেই ঠিক মনে হয়েছে। আর আমার তো এটাই ইচ্ছা যে তোমার সম্পর্ক আমার বন্ধুর বাড়িতেই হোক। রাবেয়ার মধ্যে কোনো ত্রুটি আছে? খুব বুদ্ধিমতী, সংস্কৃতবান এবং ভালো মেয়ে বেটা। কিন্তু আব্বা, আমাকে তো সেই মেয়েটিকেই বিয়ে করতে হবে যাকে আমি সেদিন কুয়োর পাশে দেখেছিলাম। চলো বন্ধু, তাহলে এখন আমরা চলি। তোমাকে আমরা কষ্ট দিলাম, তার জন্য আমাদের ক্ষমা করে দিও। না দৌলত খান, এতে কষ্টের কি আছে? হয়তো আমি শুনতে বা বুঝতে ভুল করে ফেলেছি, কিন্তু আমি চেষ্টা করব সেই মেয়েটিকে দ্রুত খুঁজে বের করতে। তারপর দৌলত খান এবং রফিক তাদের বাড়িতে চলে গেলেন এবং বাড়ি পৌঁছে দৌলত খান রফিককে বললেন, আরে রফিক, তুমি এত বড় ভুল কিভাবে করলে? জানি না আমার বন্ধু কত খারাপ বোধ করেছে। কিন্তু আব্বা, আমি যে মেয়েটিকে দেখেছিলাম সে আপনার বন্ধুর মেয়ে ছিল না, সে অন্য কেউ ছিল। আর আব্বা, আমি এমন যে কোনো মেয়েকে বিয়ে করতে পারি না। আমি সেই মেয়েটিকে বিয়ে করতে চাই যাকে আমি সেদিন দেখেছিলাম। কিন্তু রফিক, কথা এটা নয়। কথা তো এটা হচ্ছে যে তুমি আমার বন্ধুর অপমান করেছো। আর তুমি কোন মেয়ের কথা বলছো? তোমাকে এর চেয়ে ভালো মেয়ে আর কোথাও মিলবে না। তোমাকে এটাকেই বিয়ে করতে হবে। না আব্বা, আমি রাবেয়াকে বিয়ে করব না। কিন্তু তুমি যে মেয়ের কথা বলছো তার কোনো খোঁজও নেই। কোথায় খুঁজবে তুমি তাকে? আব্বা, আমি যা করেই হোক তাকে খুঁজে বের করব, শুধু আমাকে একটু সময় দিন। ঠিক আছে, যদি তোমার এটা ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে 1 সপ্তাহের সময় দিচ্ছি। যদি 1 সপ্তাহের মধ্যে তুমি সেই মেয়েটিকে খুঁজে পাও তাহলে ঠিক আছে, নয়তো তোমাকে রাবেয়াকেই বিয়ে করতে হবে। হ্যাঁ আব্বা, আপনি যা ভালো মনে করেন। রফিককে সারা গ্রামে সেই দরিদ্র সোলাইমানের মেয়েই মনে পড়ছিল। জমিদার মনে মনে ভাবল, আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। কোথায় আমার মেয়ে আর কোথায় সেই ভিখারির মেয়ে মারিয়া? তারা আমার মেয়েকে প্রত্যাখ্যান করেছে। আমি তাদের বাধ্য করব তারই সাথে বিয়ে করার জন্য। রফিক ফিরে আসার আগে আমি সুলাইমানকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। আরে হ্যাঁ, তার ছেলের যে টাকা শহর থেকে এসেছিল সেটা তো আমার কাছে আছে। এখন আমি তার কাছে ঋণের টাকা ফেরত চাইব। যদি শোধ করতে না পারে তাহলে তার বাড়িও দখল করে নেব এবং তাকে তাড়িয়ে দেব। তারপর দেখব কে বউ হয়। আমার মেয়েই হবে। জমিদার সুলাইমানের বাড়িতে গেল এবং বলল, সুলাইমান, তুমি আমার ভালো হওয়ার সুযোগ নিচ্ছ। আমি এতদিন চুপ ছিলাম কারণ তোমার ছেলে সবে মারা গেছে, আর তার মারা যাওয়ার কারণে আমি নিজে তোমার কাছে আসিনি। কিন্তু আমি তোমার পথ চেয়েছিলাম। কিন্তু তুমি তো আমার ভালোত্বের সুযোগ নিচ্ছ। এখন আমি আর কিচ্ছু শুনব না। এখন আমার সব টাকা ফেরত দাও। আর এমনি তো আমি তোমাকে অনেক বেশি সময় দিয়েছি। জমিদার সাহেব, আমি এত টাকা এখন কোথা থেকে ফেরত দেব? আপনি তো জানেন এখন আমার ছেলেও নেই। আমি কিচ্ছু জানি না, আমার শুধু আমার টাকা চাই। যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে এখনই আমাকে এই বাড়ি খালি করে দাও। আমি এটা বিক্রি করে আমার ঋণ আদায় করে নেব। বাস, এখন অনেক হয়েছে। না জমিদার সাহেব, এমনটা করবেন না। এভাবে তো আমি রাস্তায় এসে পড়ব। আমি এতদিন তোমার উপর দয়া করে তোমাকে কিছু বলিনি। তার মানে এই নয় যে তুমি আমার মাথায় চড়ে বসবে। এখন আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি শুধু এই বাড়িটা খালি করে এখান থেকে চলে যাও, না হলে আমি আমার লোকদের বলে তোমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। মারিয়া তার বাবাকে বলল, চলুন আব্বা, এখন আমরা নিজেদেরকে মিথ্যে সান্ত্বনা দিতে পারি না। আমরা এভাবে কাঠ বিক্রি করে আর অন্যের বাড়িতে কাজ করে জমিদারের টাকা শোধ করতে পারবো না। আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই কথা বলে মারিয়া তার বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে গেল এবং দূরে জঙ্গলে গিয়ে একটা ছোট ঝোপড়ি বানিয়ে তাতে বসবাস করতে লাগলো। এর ফলে মারিয়ার বাবার শরীর খারাপ হয়ে গেল, আর এই কারণে বাবার কাঠ বিক্রির কাজ মারিয়া নিজেই সামলে নিল আর কোনো মতে সংসার চালাতে লাগলো। সোলাইমান মারিয়াকে বলল, আমি কত ভাগ্যবান যে তোর মতো একটা মেয়ে পেয়েছি, আর আমার কারণে তোকে কত সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। আব্বা, আপনি এমনটা বলবেন না। আপনার সেবা করার জন্য আমাকে কোনো সমস্যার মোকাবিলা করতে হচ্ছে না।
আপনার সেবা করা আমার ধর্ম। আপনার সেবা করতে কেমন সমস্যা? আব্বা, আমি খাবার বানিয়ে রেখেছি, আপনি খাবার খেয়ে নেবেন। আমি কাঠ কাটতে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। এই কথা বলে মারিয়া জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। দেখতে দেখতে সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু মারিয়া জঙ্গল থেকে ফিরল না। এই কারণে সোলাইমান খুব চিন্তিত হয়ে পড়ল। সোলাইমান ভাবল, মারিয়ার এতক্ষণে চলে আসা উচিত ছিল, কিন্তু সে এখনো এলো না। কোথাও সে কোনো বিপদে পড়েনি তো? আমার বাচ্চাকে গিয়ে খুঁজে বের করা উচিত। আমি বাড়িতে এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এই কথা বলে সোলাইমান মারিয়াকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা হলো। কিন্তু পথে সোলাইমানের শরীর খুব খারাপ হয়ে গেল আর সে মাথা ঘুরে নিজে পড়ে গেল। এদিকে মারিয়া বাড়ি পৌঁছে গেল। তখনই রফিক মারিয়াকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছল। সে দেখল যে একজন বৃদ্ধ মানুষ মাটিতে অজ্ঞান পড়ে আছে। সে সোলাইমানের কাছে গেল এবং বলল, বাবা, আপনি ঠিক আছেন তো? এই কথা বলে সে সোলাইমানকে তুলল এবং কোনো মতে তাকে একটা গাছের নিচে বসিয়ে দিল এবং বলল, আরে বাবা, আপনি এই জঙ্গলে কি করছেন? আপনার শরীরও খুব খারাপ লাগছে। আরে বেটা, কি বলবো, আমি আমার মেয়ে মারিয়াকে খুঁজতে জঙ্গলে এসেছিলাম। সে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফিরল না। জানি না কিভাবে আমার মাথা ঘুরে গেল। কোনো ব্যাপার না বাবা, আপনি শুধু আমাকে আপনার বাড়ির ঠিকানা বলুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। তখন সোলাইমন সেই রফিককে তাদের বাড়িতে নিয়ে গেল। আর যেমনই রফিকের নজর মারিয়ার ওপর পড়ল, সে অবাক হয়ে গেল আর খুব খুশিও হলো। আব্বা, আপনি ঠিক আছেন তো? বেটি, আমি তো ঠিক আছি। তোমাকে খুঁজতে বাইরে গিয়েছিলাম। জানি না কিভাবে আমার মাথা ঘুরে গিয়ে আমি মাঝপথে পড়ে গিয়েছিলাম। তখনই ইনি আমার সাহায্য করলেন এবং আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এলেন। ইনি যদি সেখানে না থাকতেন তাহলে জানি না আমার কি হতো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার আব্বার সাহায্য করেছেন। আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব। বাবা, আপনারা গ্রামের বাইরে এভাবে জঙ্গলে এই ছোট ঝুপড়িতে কেন থাকছেন? তখন সোলাইমান তার সব কষ্টের কথা বলল আর জমিদারের সব কুকীর্তিও বলল। আর তার ছেলের সম্পর্কেও বলল যে কিভাবে সে তাকে একটা কারখানার আগুনে হারিয়েছে। এই কথা শুনে রফিক বলল, বাবা, সেই কারখানাটা আমাদেরই ছিল। আমি সেই কারখানার মালিক। আসলে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই আগুন লেগেছিল। তাতে বেশ কিছু লোক মারাও গিয়েছিল, কিন্তু আমি ক্ষতিপূরণ বাবদ সব পরিবারকে 5 লাখ টাকা করে পাঠিয়েছিলাম। কিন্তু বেটা, এখানে তো কেউ আসেনি, আমরা কোনো টাকাও পাইনি। যদি পেতাম তাহলে তুমিই ভাবো আমরা এখানে জঙ্গলে কেন থাকতাম। এই কথা শুনে রফিকের ধাক্কা লাগলো। রফিক বলল, বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আমাকে 2 দিনের সময় দিন, আমি এই ব্যাপারটা তদন্ত করে আপনাকে আপনার টাকা পাইয়ে দেবই। পরের দিন রফিক তার লোক নিয়ে সোলাইমানের বাড়িতে এলো এবং জিজ্ঞাসা করল, কিন্তু সেই লোকটি পরিষ্কার অস্বীকার করে বলল, না সাহেব, আমি সেই টাকা এদের দিইনি। আমি সেই টাকা সোলাইমান নামের একজন লোককে দিয়েছি। সে নিজেই বলেছিল যে তার নাম সোলাইমান এবং সে শাকিলের বাবা। আর আমি সেই সুটকেসটা তাকে দিয়ে দিয়েছিলাম। আর আমি তখন সেখান থেকে চলে এসেছিলাম। আমি জানতাম না যে সে আমার সাথে মিথ্যে বলছে। আমাকে ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তুমি কি আমাকে বলতে পারো যে সেই লোকটি কে, যাকে তুমি টাকা দিয়েছিলে? হ্যাঁ সাহেব, আমি যদি তাকে দেখি তাহলে আমি তাকে চিনতে পারবো। আমি তোমাকে 2 ঘন্টার সময় দিচ্ছি। আমাকে দ্রুত সেই মানুষটা চাই। সারা গ্রামে খোঁজ করো যাকে তুমি সেই টাকা দিয়েছিলে। একটু পরে সেই লোকটি এলো এবং বলল, মালিক, আমি খোঁজ নিয়েছি। সেই লোকটির নাম সোলাইমান নয়, ধনাঢ্য রহমান। আর সে এই গ্রামের জমিদার। সে নিজেই আমার সাথে মিথ্যে বলেছিল যে সে সোলাইমান। এত বড় প্রতারণা! আমি ভাবতেও পারি না যে জমিদার এত নিচে নামতে পারে। সে আমার ছেলের সব টাকা নিজে রেখে দিয়েছে আর উপরন্তু আমাদের বাড়ি থেকেও বের করে দিয়েছে। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। এই কথা শুনে রফিক মনে মনে ভাবল, আচ্ছা, তাহলে এই কথা। এখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। তার মেয়ের বিয়ে আমার সাথে করানোর জন্য সে ইচ্ছাকৃতভাবে মারিয়া আর তার বাবাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, যাতে আমি তাকে কখনো খুঁজে না পাই এবং বাধ্য হয়ে আমার বিয়ে তার মেয়ে রাবেয়ার সাথে হয়। আচ্ছা, এখন আমি দেখব কিভাবে তাকে উচিত শিক্ষা দিতে হয়। তারপর রফিক তার লোক নিয়ে জমিদারের বাড়িতে গেল। যেমনই সে জমিদারকে সেই লোকটিকে দেখল, সে হতবাক হয়ে গেল। তখনই সেই লোকটি বলল, হ্যাঁ সাহেব, এই সেই লোক যিনি আমাকে বলেছিলেন যে সে সোলাইমান। আমি একেই টাকা দিয়েছিলাম। এই কথা শুনে জমিদারের ঘাম ছুটে গেল। সে রফিকের সামনে খুব লজ্জিত হল। চাচা, এইসব আপনি করেছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি একজন গরিব মানুষের ন্যায্য টাকা তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আপনি জানেন শাকিলের বাবাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে? আর এতটুকুই নয়, আপনি তাদের কাছ থেকে টাকা নিয়েও তাদের এই গ্রাম থেকে বের করে দিয়েছেন।
আপনি তো তার কাছ থেকে সব টাকা নিয়ে নিয়েছিলেন, তাহলে আপনি এমনটা কেন করলেন? জবাব দিন। রফিক বেটা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম আর আমার মেয়ের মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আমি এমনটা করেছি। যখন তুমি মেয়েটির কথা বললে তখনই আমি বুঝেছিলাম যে সেই মেয়েটি আর কেউ নয়, মারিয়াই ছিল। তাই আমি এই চাল চেলেছিলাম এবং মারিয়া আর তার বাবাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছিলাম, যাতে তুমি সেই মেয়েটিকে না পাও এবং বাধ্য হয়ে তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে করতে হয়। আমাকে ক্ষমা করে দাও বেটা, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। তখন দৌলত খানও সেখানে এসে গেলেন। তিনিও এই সব ঘটনা জানতে পারলেন এবং তিনিও জমিদারকে অনেক খারাপ কথা শোনালেন। তারপর রফিক এবং তার বাবা মারিয়ার বাড়িতে গেলেন এবং সব টাকা তার বাবাকে দিলেন এবং তার বাবার কাছে মারিয়ার হাতও চাইলেন। রফিক তার ভালোবাসা পেয়ে গেল এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।